সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসটাতে। তো আজকে হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে যে ফ্রি কোর্সটা একদম তার ফার্স্ট ক্লাস। তো এই যে অধ্যায়টা কোষ এবং এর গঠন চ্যাপ্টার 1, এটার উপর কিন্তু আমাদের 3টা লাইভ ক্লাস হয়েছে। আমরা লক্ষ্য করবো যে রুটিনের ভিতরে আমি কি দিয়ে রেখেছি, রুটিনের ভিতরে আমি লাইভ 4 থেকে স্টার্ট করেছি। কেন স্টার্ট করেছি অনেকে হয়তো জিনিসটা বুঝতে পারেনি, আমি একটু ব্যাখ্যা করে বলি। আমাদের লাইভ 1-এ কি নিয়ে আলোচনা করা হয়েছিল? লাইভ 1-এ আমরা আলোচনা করেছিলাম মূলত কোষ প্রাচীর নিয়ে। কোষ প্রাচীর ছিল, সেখানে আরো অনেকগুলো টপিক ছিল। তারপর হচ্ছে পুরো কোষের ভিতরে একটা আদর্শ কোষের মধ্যে যা যা আছে সবগুলোকে হচ্ছে একটা বাড়ি গাড়ি মতবাদ দিয়ে পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম? আমরা এখানে বাড়ি গাড়ি মতবাদ পড়েছিলাম। তারপরে আমরা লাইভ 2-তে কি পড়েছিলাম? আমরা লাইভ 2-তে পড়েছিলাম হচ্ছে কোষ ঝিল্লির পর থেকে, এবং সেখানে আমরা আরো অনেক অঙ্গাণু দেখেছি, সাইটোপ্লাজমিক অঙ্গাণু আর অনেক কিছু, তাই না? তারপর আমরা লাইভ 3-তে গিয়ে আমরা হচ্ছে নিউক্লিয়াস, তারপর রাইবোজোম, এগুলো সম্পর্কে কি কি এমসিকিউ আসবে সেগুলো পড়েছি। তো এখান থেকে আমি যা যা পড়িয়েছি সেগুলো জাস্ট আমাদের ইউটিউবে হচ্ছে ক্লাসগুলো সব দেয়া আছে, ওগুলো করলেই এনাফ। এখন আজকে হচ্ছে আমরা লাইভ 4-এ যাব, সেটা হচ্ছে কি নিয়ে? ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। তো এর আগে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট আমি অনেকবার করতে চেয়েছি, কিন্তু নেটওয়ার্ক কানেকশনের কারণে আমরা কোনো না কোনো ভাবে সেটা হচ্ছে স্টার্ট করতে পারিনি। আচ্ছা, তো এখানে আজকে মূলত আমরা লাইভ 4-এর মধ্যে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে এই যে আমাদের প্রথমবার মানে ডিএনএ রেপ্লিকেশন আমরা যতবারই শুরু করতে যাই ততবারই আমরা যে কমন জিনিসগুলো পড়ি সেগুলো হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, দেন হচ্ছে ডিএনএ কিভাবে হচ্ছে ক্রোমোজোম গঠন করে, এই বিষয়গুলো আমাদের কম বেশি হচ্ছে জানতে হয়। তো কেন জানতে হয়? কারণ ডিএনএ রেপ্লিকেশনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত প্রথম যে উপাদানটা সেটাই হচ্ছে নিউক্লিওটাইড, এন্ড আস্তে আস্তে পরবর্তী সবকিছু। তো আমরা একটু হচ্ছে কমেন্টটা চেক করি যে আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো আমাদের সাথে আছে সবাই হচ্ছে জয়েন করে ফেলছে। তো এখানে আমি তেমন হচ্ছে কোনো কমেন্ট তেমন পড়বো না, আমি জাস্ট দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিই। তার আগে হচ্ছে আমি যেখান থেকে হচ্ছে ক্লাসটা করাচ্ছি আমি সেখানে একটু, হ্যাঁ ওকে, আচ্ছা ওকে। সো আমরা প্রথমে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি নিয়ে? সেটা হচ্ছে নিউক্লিওটাইড নিয়ে। তো নিউক্লিওটাইড নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, আমি এখানে বিস্তারিত কিছু আলোচনা করব না। আমি জাস্ট কি করব, আমি জাস্ট এখানে যেগুলো আগে আলোচনা করেছি সেটা একটু সামারি করব। তো ফার্স্টে আমরা পয়েন্টের নাম লিখি নিউক্লিওটাইড। প্রথমে আমরা লিখবো হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। আচ্ছা, তো আমি লাস্টে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কোর্সটা সম্পর্কে বা কিভাবে আমরা বইটাকে শেষ করবো সেগুলো সম্পর্কে। তো প্রথমে আমরা দেখছি হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের জন্য কি কি লাগে? আমরা যখন কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়েছিলাম টেনমিসি স্কুল লাইভ গ্রুপে, সেখানে কিন্তু আমরা কিন্তু ওই অধ্যায়টা আর পড়বো না, কারণ একবার ওইটা আমরা পড়ে ফেলেছি। সো ওইখানে আমরা দেখেছিলাম একটা পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা কি কার্বোহাইড্রেট। সুগার মানে কি বোঝাচ্ছে? এখানে কার্বোহাইড্রেটের কথা বোঝাচ্ছে। তো এখানে একটা পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেটের পাশাপাশি একটা কি থাকবে? একটা নাইট্রোজেন ক্ষারক থাকবে, একটা নাইট্রোজেন ক্ষারক, পাশাপাশি একটা কি থাকবে? ফসফরিক অ্যাসিড থাকবে। তো এই তিনটে জিনিস নিয়ে মূলত একটা নিউক্লিওটাইড গঠন হবে। এখন এখানে আমাদের পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখব? পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখি সবসময় অলওয়েজ আমরা এরকম একটা জিনিস দেখি, রাইট? অনেকে বলে আপু এভাবে আঁকলে হবে কিনা, ষড়ভুজ আঁকবো নাকি পঞ্চভুজ আঁকবো, যে কোনো ভাবে আঁকা যাবে। বাট আমাদের বইয়ের ভিতরে যেভাবে আঁকা কনসেপ্টগুলোকে ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করব আমরা। তারপর আমরা কি করব? এই যে এখানে
এই যে প্রত্যেকটা কর্নার হচ্ছে মূলত কার্বনকে নির্দেশ করে। যেহেতু আমরা পেন্টোজ সুগার নিয়ে আগে আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত কোনো আলোচনা আমি করব না। তাহলে লক্ষ্য করি এখানে এটা হচ্ছে কি প্রত্যেকটা কর্নার কি বললাম কার্বন। তাহলে এখানে লক্ষ্য করি 1 2 3 4 এবং এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার যে কার্বনটা আছে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক আছে। এইবার আমরা এখানে যেটা দেখব, ওকে, এইবার আমরা এখানে যেটা দেখব এই কার্বনটার মধ্যে এই 5 নাম্বার কার্বনের মধ্যে আমরা যেটাকে যুক্ত করব, 5 নাম্বার কার্বনের মধ্যে আমরা যেটাকে যুক্ত করব সেটা হচ্ছে মেইনলি ফসফরিক অ্যাসিড। কাকে যুক্ত করব? ফসফরিক অ্যাসিডকে যুক্ত করব। তো আমরা এখানে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করব, কিন্তু কথা হচ্ছে আপু এখানে আমরা ফসফরিক অ্যাসিডটাকে কিভাবে লিখব? ফসফরিক অ্যাসিডটা মূলত কি PO4 মাইনাস না, PO4 মাইনাস না। তো PO4 মাইনাসটাকে আমরা কিভাবে এখানে লিখতে পারি? এইখানে আমরা PO4 মাইনাসটাকে লিখতে পারি হচ্ছে ঠিক এইভাবে। আমি একটু দেখাই, চারটা অক্সিজেন না, সো চারটা অক্সিজেনকে আমরা হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করব, এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করব। এন্ড এই অক্সিজেনগুলোর মাথায় কি থাকবে? মাইনাস থাকবে। এই দুটার মাথায় মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে সেটা একটু বলি। আমরা জানি অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী 2 না? তো এখানে একটা যে অক্সিজেন বসলো এ কিন্তু তার যোজনী ফসফেট দিয়ে পূরণ করে নিয়েছে। এখানে ফসফেটের যে ফসফরাসটা আছে তার যোজনী হচ্ছে কত? 4। তার যোজনী হচ্ছে 4, কিন্তু অক্সিজেনের কত? 2। এখন লক্ষ্য করি ফসফরাসের যে ক্ষেত্রে আমরা যদি এখানে 4 না, সরি, এখানে কয়টা হাত? 1 2 3 4 5 6টা হাত না? তাহলে এক্ষেত্রে আমরা এখানে 6 ধরবো। এখন লক্ষ্য করি অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। সেইটা ফিল আপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিবন্ধন দিব ফসফরাসের সাথে। কার? অক্সিজেনের। এখানে অক্সিজেনের সাথে ফসফরাসের দ্বিবন্ধন দিব, কিন্তু এই দুটার ক্ষেত্রে কিন্তু দ্বিবন্ধন নেই। এখানে আমি দ্বিবন্ধন দিলে ফসফরাসের যোজনী সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, তাই আমি এখানে একক বন্ধন দিব। কিন্তু তাদের যোজনী কি ফিল আপ হয়েছে? ফিল আপ হয়নি, তাই আমাদের কি করতে হবে? এখানে মাইনাস যুক্ত করে দিতে হবে। একটু ওয়েট করি আমরা। একটু হচ্ছে ওয়েট করি আমরা। আচ্ছা, সবাই আবার ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে আবার আমাদের আলোচনাটা শুরু করি। তো এখানে মেইনলি কি ছিল? আমাদের এখানে মেইনলি ছিল হচ্ছে অক্সিজেনের কথা। তো তাহলে এখানে মাইনাস কয়টা? 2টা। তাই আমরা এখানে কি বসাবো? ফসফেট গ্রুপকে বসাবো। অর্থাৎ আমাদের এখানে যে ফসফেট গ্রুপটা বসবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এরকম একটা ফসফেট গ্রুপ, এবং এই ফসফেট গ্রুপকে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। এখানে অক্সিজেন, যেহেতু এর একটা হাত ফাঁকা এখনো, তাই এখানে মাইনাস দিয়ে দিতে হবে। এখানে যে অক্সিজেন, এর একটা হাত ফাঁকা, তাই এখানে মাইনাস দিয়ে দিতে হবে। এখানে দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন, এখানে দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন, এন্ড এই যে সার্কেলটা দিব হচ্ছে সবটার বাইরে। ঠিক আছে? তো আপনারা যখন চিত্রটা আঁকবেন, আমার উপরে জায়গা নেই, তাই আমি উপরে লিখছি না, তখন একদম এইটাকে একদম একটু নিচে লিখবেন, দেন এইটাকে একটু সার্কেল করে দিবেন, যাতে বোঝা যায় পুরো ফাংশনটাই হচ্ছে এর সাথে যুক্ত অবস্থায় আছে। আমরা আমাদের পরবর্তী অংশে বলেছি এটা নাইট্রোজেন ক্ষারক যুক্ত করতে হবে। তো আমরা নাইট্রোজেন ক্ষারক বলতে কি বুঝি? এখানে আমি একটু লিখি, নাইট্রোজেন ক্ষারক বলতে আমরা দুইটা জিনিস বুঝি। একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন।
পাইরিমিডিন, ঠিক আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এবার এখানে আসি, পিউরিন বলতে কাদেরকে বোঝায়? পিউরিন বলতে বোঝায় অ্যাডিনিন এবং গুয়ানিনকে। আবার পাইরিমিডিন বলতে কাদেরকে বোঝায়? থাইমিন, সাইটোসিন এবং এখানে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ইউরাসিল। এবার লক্ষ্য করি, এখানে আমাদের যে পিউরিন গুলো আছে এই পিউরিন গুলো হবে কেমন? এই পিউরিন গুলো হবে হচ্ছে মূলত দ্বিচাক্রিক, এবং এই পাইরিমিডিন গুলো হবে মূলত একচাক্রিক। এখন কথাটার মানে হচ্ছে দ্বিচাক্রিক মানে হচ্ছে দুটো চক্র থাকবে, আর একচাক্রিক মানে হচ্ছে একটা চক্র থাকবে। এবার আসি চক্রগুলো কিভাবে থাকবে। চক্রগুলো মেইনলি থাকবে হচ্ছে এরকম। আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এরকম দেখতে একটা জিনিস, অর্থাৎ এটা হচ্ছে মূলত দুইটা রিং আমরা দিব। এখানে কয় রিং বিশিষ্ট থাকবে? 2 রিং বিশিষ্ট বা দুইটা চক্র থাকবে, ঠিক আছে। সো যে ক্ষেত্রে দুইটা চক্র থাকে সেটাকে আমরা বলি হচ্ছে দ্বিচাক্রিক বা কি পিউরিন। সেগুলো হচ্ছে মেইনলি কি পিউরিন। তো এখানে আমরা যেটা আঁকতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত পিউরিন আঁকতে চাচ্ছি। একটা পিউরিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে একটা আছে অ্যাডিনিন, একটা আছে গুয়ানিন। তো এই দুটোকে আমরা কিভাবে চিনবো? আমরা সবসময় খেয়াল করব যে গুয়ানিনের মধ্যে এই যে এখানে যে একটা নাইট্রোজেন থাকবে, গুয়ানিনের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো নিয়ে ব্যাখ্যা করেছি। এখানে নাইট্রোজেন থাকবে নাকি কার্বন থাকবে সবগুলো আমরা ব্যাখ্যা করেছি, ওই ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন। তো এখন যারা নতুন করে জয়েন করেছেন তারা এখান থেকেও বুঝতে পারবেন, সমস্যা নেই। তবে গত ক্লাসগুলো করলে এগুলোকে কিভাবে লিখতে হয় আরো ইজিলি বুঝতে পারবেন। এখন আমরা আসি, এখানে গুয়ানিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্বিবন্ধনযুক্ত একটা অক্সিজেন থাকবে। গুয়ানিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন থাকবে, কিন্তু অ্যাডিনিনের ক্ষেত্রে কখনোই দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন থাকবে না। তাহলে এখানে কি থাকবে? তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত NH2। তাহলে আমরা অ্যাডিনিন আর গুয়ানিনকে কিভাবে চিনবো? গুয়ানিনের মধ্যে দেখব যে এখানে এই নাইট্রোজেনের মধ্যে মূলত দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন থাকে। আর অ্যাডিনিনকে কিভাবে চিনবো? এই নাইট্রোজেনের মধ্যে যদি NH2 থাকে, যদি এখানে H2 যুক্ত থাকে, অর্থাৎ এরকম যদি থাকে, NH2 যদি থাকে এই কর্নারটাতে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাডিনিন। বলবো। আচ্ছা, তো এবার আমরা আসি এখানে থাইমিন, সাইটোসিন, ইউরাসিলকে কিভাবে চিনবো। একটা মজার ব্যাপার হচ্ছে এখানে পিউরিনের মধ্যে শুধুমাত্র অ্যাডিনিন আর গুয়ানিন এই দুইটার মধ্যে শুধুমাত্র আমরা পার্থক্য করতে পারি কি দিয়ে? আমরা পার্থক্য করতে পারি অক্সিজেন দ্বিবন্ধন দিয়ে। এখানে গুয়ানিনের মধ্যে আছে, অ্যাডিনিনের মধ্যে নেই, তাই আমরা চিনতে পারতেছি। কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে তিনটার মধ্যে অক্সিজেন দ্বিবন্ধনই থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে চিনার কোনো ওয়ে আমরা খুঁজে পাই না, কিন্তু তারপর আমাদের কি করতে হবে? চিনতে হবে। আমরা কিভাবে চিনবো? দেখেন, এখানে থাইমিন আর ইউরাসিল এই দুইটার মধ্যে দুটো করে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন থাকে। কি বললাম? থাইমিন আর ইউরাসিল দুইটার মধ্যে দুটো করে অক্সিজেন দ্বিবন্ধনী থাকে। কিভাবে থাকে? এইখানে এটা আমরা একটু মুছি, আমরা এই জায়গাটার মধ্যে সবগুলো হচ্ছে বুঝাবো। তারপরে যখন নোট করবেন ভিডিওটাকে পজ করে করবেন। আর আমি এই ক্লাস শেষ হওয়ার 2 ঘন্টা পরে ডিলিট করে তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আমি আশা করি সবাই হচ্ছে ইউটিউব চ্যানেলের কথা জানেন, আর না জানলে আমাদের বায়োলজি লাভার গ্রুপে গেলে দেখবেন, অ্যানাউন্সমেন্টে গেলে আমাদের এখানে এমডি রনিয়া মিত ভাইয়া অথবা সুমা আক্তার আপু যে কারো একজনের পোস্টের মধ্যে আপনারা আমার ইউটিউব লিংকটা পেয়ে যাবেন। তারপর আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এখন লক্ষ্য করি, এখানে থাইমিন যদি আমরা লিখি, থাইমিন হবে কিভাবে? থাইমিনের ক্ষেত্রে আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু দ্বিবন্ধন মানে দ্বিচাক্রিক থাকবে না, এখানে একচাক্রিক।
তাহলে আমরা যখন পাইরিমিডিন লিখবো তখন এখানে চক্র থাকবে কয়টা? চক্র থাকবে একটা। তো একটা চক্র আমরা কিভাবে লিখবো? এই একটা চক্রের মধ্যে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন থাকে হচ্ছে দুই জায়গায়, একটা থাকবে এখানে, একটা থাকবে এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা এই সেম আকৃতি কিন্তু ইউরাসিলের মধ্যেও দেখি। তাহলে আমরা ইউরাসিল আর থাইমিনের মধ্যে দুই জায়গার মধ্যে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন দেখি, কিন্তু এইখানে আমরা যে নাইট্রোজেন বা কার্বনটা দেখতে পাবো সেক্ষেত্রে আমরা এখানে CH3 দেখব, কিন্তু এই CH3টা ইউরাসিলের মধ্যে থাকে না। তাহলে আমরা কিভাবে থাইমিন আর ইউরাসিলের মধ্যে পার্থক্য করব? পার্থক্য করার একমাত্র ওয়ে হচ্ছে যে এখানে CH3 অর্থাৎ মিথিলিন গ্রুপটা থাকবে, কিন্তু এখানে এই ইউরাসিলের মধ্যে এই গ্রুপটা থাকবে না। ক্লিয়ার? এবার আমরা আসি সাইটোসিন কিভাবে চিনব। সাইটোসিন চেনার উপায় হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা অক্সিজেন দ্বিবন্ধনী থাকবে। তাহলে আমরা চিনে গেলাম যে কিভাবে আমরা পিউরিন এবং পাইরিমিডিন এই নাইট্রোজেন ক্ষারকগুলোকে চিনব। প্রথম কথা, অ্যাডেনিনকে চেনার উপায় এবং গুয়ানিনকে চেনার প্রথম উপায় হচ্ছে এরা দুইটা চক্র থাকবে বা দুই রিং বিশিষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোকে আমরা কিভাবে আলাদা করব? অ্যাডেনিনের মধ্যে কোনো অক্সিজেন দ্বিবন্ধন থাকবে না, গুয়ানিনের মধ্যে এই জায়গায় দ্বিবন্ধন আকারে অক্সিজেন থাকবে। কয়টা? একটা। থাইমিন আর ইউরাসিল আর সাইটোসিন এদের প্রত্যেককে আমরা চিনব কিভাবে? এক চক্র বা এক রিং দিয়ে। এবার আসি এদের মধ্যে পার্থক্য কিভাবে করব। থাইমিনকে পার্থক্য করব হচ্ছে এখানে CH3 দিয়ে, অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে থাইমিনের এইখানে হচ্ছে থাইমিনের স্ট্রাকচারের মধ্যে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন আমরা কয়টা পাবো? দুইটা পাবো। কিন্তু ইউরাসিলের মধ্যে আমরা দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন দুইটা পেলেও এখানে আমরা CH3 বা মিথিলিন গ্রুপটা পাবো না। আর সাইটোসিনের মধ্যে খুব সহজেই পার্থক্য করা যায়, এখানে কিন্তু দ্বিবন্ধনযুক্ত দুইটা অক্সিজেন থাকবে না, বরং শুধুমাত্র একটা থাকবে। আমি আশা করতেছি এই যে নাইট্রোজেন ক্ষারক এই অংশটুকু সবার কাছে এটা ক্লিয়ার। আমাকে একটু কমেন্ট করে জানান সবাই এটা বুঝতে পেরেছে কিনা। সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানান আমাকে যে এতটুকু অংশ সবার কাছে ক্লিয়ার কিনা। এতটুকু বুঝতে পেরেছে সবাই? আমাকে একটু কমেন্ট করে জানান যে এতটুকু বুঝতে পারছে। আচ্ছা, এটা কিন্তু টেনিস স্কুলের লাইভ ক্লাস না, তাই না? এটা টেনিস স্কুলের লাইভ ক্লাস না, এটা হচ্ছে বায়োলজি লাভার গ্রুপের লাইভ ক্লাস, মানে আমাদের ফ্রি কোর্সের লাইভ ক্লাস। কেউ আবার হঠাৎ করে আমাকে দেখবে, এবার পাশাপাশি টেনিস স্কুলে এটা দেখবে, মনে করবে এটা মনে হয় টেনিস স্কুলের লাইভ ক্লাস। আমি এটা উঠিয়ে বলি। আচ্ছা, জি আপু ক্লিয়ার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি খালামণি। আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে বুঝতে পেরেছে। এইবার আমাদের পরবর্তী অংশের মধ্যে যাই। আমরা নাইট্রোজেন ক্ষারক কি সেটা বুঝে গেছি। এখন আমরা দেখি যে একটা নাইট্রোজেন ক্ষারক যদি এখানে বসাই জিনিসটা কেমন দেখাবে। একটা নাইট্রোজেন ক্ষারক এখানে বসালে জিনিসটা দেখাবে হচ্ছে ঠিক এরকম, যেমনটা আমি এখন আঁকবো। সেটা হচ্ছে জিনিসটা দেখাবে হচ্ছে ঠিক এরকম একটা জিনিস দেখাবে যে এইখানে এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এখানে তো হাইড্রোজেন থাকবে, এখানে ওএইচটাকে উঠিয়ে দিবে। এখানে পেন্টোজ সুগার একটা ওএইচ থাকবে না, আমরা তো সবাই জানি এটা। তো এই ওএইচটাকে উঠিয়ে দিবে। উঠিয়ে কাকে বসাবে জানেন? উঠিয়ে বসাবে হচ্ছে মূলত একটা অ্যাডেনিনকে। তা আমি অ্যাডেনিন গুয়ানিন যা ইচ্ছা বসাতে পারি, এটা আমার ইচ্ছা। তো এখানে আমি বসাবো, কাকে বসাবো? আমরা একটা অ্যাডেনিনকে হচ্ছে বসাবো। এন্ড একটা অ্যাডেনিন কিভাবে আঁকতে হয় আমরা এটা এখন সবাই হচ্ছে জানি। তো লক্ষ্য করি এখানে এটাকে কিভাবে আঁকবো আমরা, এটাকে আমরা হচ্ছে এভাবে করে আঁকবো। এই জায়গায় যেহেতু অ্যাডেনিন, তাই আমরা এখানে কি দিয়ে দিব? এখানে হচ্ছে আমরা CH3 মানে এখানে হচ্ছে আমরা NH2 দিয়ে দিব। ঠিক আছে, কিভাবে দিবেন আমি এখানে জায়গা নিয়ে দেখি এভাবে দেখাচ্ছি। এখানে N দিবেন, এখানে H2 দিবেন, এই আরেকটা দিয়ে এখানে H2 দিবেন। বুঝতে পারছি?
আচ্ছা, তো তাহলে একটা নিউক্লিওটাইড কিন্তু গঠন হয়ে গেছে। তো আমাদের যে ডিএনএ সূত্রটা, পুরো ডিএনএ সূত্রটা কি দিয়ে গঠন করে? এরকম নিউক্লিওটাইড গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে একটা কি গঠন করে? একটা ডিএনএ গঠন করে, একটা ডিএনএ সূত্র গঠন করে। এবার আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড মানে আমরা কি জানি? আমরা ওই যে আমাদের ডিএনএ আর আরএনএ কে জানি, তাই না? তো প্রথমে আমরা কাকে পড়বো? নিউক্লিক অ্যাসিড গুলোর মধ্যে প্রথমে কাকে পড়বো? আমরা ডিএনএ কে পড়বো, কারণ আমাদের টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো আমরা আসি, আমরা আমাদের ডিএনএটাকে হচ্ছে এখন পড়বো। এখন হচ্ছে আমরা আমাদের ডিএনএটাকে পড়বো। আচ্ছা, তো আমি এই এতটুকু অংশ হচ্ছে মুছে ফেলি। সবার আশা করি লেখা শেষ, অথবা খাতার মধ্যে কোনোভাবে আপনি একটু পেন্সিল দিয়ে একটু মানে লিখে রাখেন যে এভাবে এভাবে লিখতে হবে, অথবা স্ক্রিনশট তুলে নিন। আচ্ছা, তো আমি এটা মুছে ফেলি। ঠিক আছে, আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এখানে আবার অনেকেই আছেন যারা হচ্ছে সেকেন্ড ইয়ারের ব্যাচেও আছেন, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ 2021 ব্যাচের স্টুডেন্টদের সাথেও অনেকে ক্লাস করছে। তো এখানে হচ্ছে কি করতে হবে? আমাদের 12টার দিকে আবার ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, তো তাহলে আমাদের এখনকার টপিক যেটা, সেটা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। তো আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিডটা মূলত কয় প্রকার? নিউক্লিক অ্যাসিডটা মূলত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এটা হচ্ছে মূলত দুই প্রকার। তো এই দুই প্রকার কি কি? এই দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে আমাদের ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ এখানে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মেইনলি, আমি যদি একটু দেখাই, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এখানে যে ভিন্ন দ্বারা দেখা যায়, আমি একটু চিত্র দেখালে মেবি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি একটু দেখাই চিত্রটা। ওয়েট, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা কি জানি? এখানে হচ্ছে ঠিক এরকম একটা গঠন দেখা যায়, এরকম একটা গঠন দেখা যায়, তাই না? তো এইখানটাতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল মূলক থাকে। এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন, এখানে থাকে হাইড্রোজেন, এখানে থাকে হাইড্রোক্সিল মূলক, এখানে থাকে হাইড্রোক্সিল, এখানে থাকে হাইড্রোজেন, অথবা এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন, যে কোনো একভাবে আমি দিতে পারলে হলো। তারপর হচ্ছে এখানে হাইড্রোক্সিল মূলক, এখানে হাইড্রোজেন, এরকম করে আমরা সিকোয়েন্স মেনটেন করে করেছি। এখন লক্ষ্য করি, এই যে 3 নাম্বার কার্বন, এটা কত নাম্বার কার্বন? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, তাই না? তো এই যে 3 নাম্বার কার্বন, সরি 3 নাম্বার না, এটা হচ্ছে 1 2 নাম্বার কার্বন। তাহলে এই যে 2 নাম্বার কার্বনটা, 2 নাম্বার কার্বন এখানে কি আছে? একটা হাইড্রোক্সিল মূলক আছে না? তো যেহেতু 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক আছে, তাই আমরা এই পেন্টোজ সুগারটাকে কি বলবো? এই পেন্টোজ সুগারটাকে আমরা বলবো হচ্ছে মেইনলি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রাইবোজ সুগার, রাইবোজ। এবার লক্ষ্য করি, যদি আমরা এখানে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাইটা কিভাবে করব? আমরা এখানকার একটা অক্সিজেনকে উঠিয়ে দিব, উঠিয়ে দিলে তখন কি হয়ে যাবে? একটা অক্সিজেন কমে যাবে না? তার মানে এখানে তখন কি হবে? অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাব দেখা দিবে। তো তাহলে আমরা যদি লক্ষ্য করি যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, আর ডি মানে হচ্ছে অভাব দেখা দেওয়া বা নেই। তো এই জন্য আমরা যখন এখানে ডিঅক্সিরাইবোজ বলি, লক্ষ্য করি ডি মানে হচ্ছে অভাব। কিসের অভাব? এখানে একটা অক্সিজেনের অভাব, তাই আমরা এখানে বলি হচ্ছে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেনের অভাব। আর যেহেতু এটা রাইবোজ সুগার, তাই আমরা এখানে নাম দিয়েছি কি? ডিঅক্সিরাইবোজ। এখন কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয়ে গেল? তো এরা মূলত দুজনেই নিউক্লিক অ্যাসিড তৈরি করে। কি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তা আমরা এর আগের ক্লাসে দেখেছি যে নিউক্লিওটাইড কিভাবে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। এই যে আমি একটু আগেও কিন্তু বললাম যে একটা নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ কে তৈরি করার জন্য কি কাজে দেয়? সেটা হচ্ছে মূলত নিউক্লিওটাইড। এন্ড নিউক্লিওটাইডই মূলত কি করবে? একটা রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে অথবা একটা ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে একটা কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে আমরা আরেকটা দেখি হচ্ছে কি? আরএনএ। তাহলে এখানে আমরা একটা কথা লিখে রাখি, ডিএনএ এর ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দ্বিসূত্রক, এবং আমরা আরএনএ ক্ষেত্রে লিখবো হচ্ছে একসূত্রক।
এক সূত্রক লিখবো। আচ্ছা, তো তাহলে আমরা আশা করছি এতটুকু অংশ আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের ডিএনএ কিভাবে ক্রোমোজোমকে গঠন করবে। আমরা জানি যে ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির বৈশিষ্ট্যের বাহক। তো এখানে ক্রোমোজোমকে সাহায্য করবে কে, সেটাও আমরা জানি যে ডিএনএ হচ্ছে মূলত জিন হিসেবে কাজ করবে, তাই না? তো এখানে ডিএনএ কিভাবে কাজ করছে সেটা হচ্ছে আমি একটু বলি। তো আমরা সবাই জানি না যে যখন নিউক্লিক যখন হচ্ছে ডিএনএ সূত্র দুইটা একটার সাথে যুক্ত হবে তখন ঘটনাটা কি ঘটে। আমি কি এটা মুছে ফেলবো? এটা আমি মুছে ফেলি, এর একটা স্ক্রিনশট তুলে নিন, ঠিক আছে? আমি এখন একটা চিত্র এঁকে দেখাবো, তো এটা স্ক্রিনশট তুলে নিন। 1 2 and 3 মুছে ফেললাম। এইবার আমরা আসি যে এখানে আমি যে কথাটা বললাম একটু আগে, সেটা হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি ডিএনএটা ক্রোমোজোমকে গঠন করে। ডিএনএটা হচ্ছে কয়টা বাজে, হ্যাঁ আচ্ছা, ডিএনএটা হচ্ছে কিভাবে ক্রোমোজোমকে গঠন করবে সেটা আমরা কিভাবে বুঝবো। আসি, প্রথম কথা আমি বললাম যে মূলত একটা হচ্ছে ডিএনএ সূত্রক গঠন হবে। তো ডিএনএ সূত্রটা গঠন করার জন্য আমাদের এখানে এই যে দুটো সূত্র গঠন হচ্ছে, আমরা একটা কথা মনে রাখবো সব সময়, সেটা হচ্ছে আমাদের এই সূত্র দুটার মধ্যে কি থাকবে, মাইনাস অণু থাকবে। প্রত্যেকটা জায়গার মধ্যে কি থাকে, প্রত্যেকটা জায়গার মধ্যে মাইনাস অণু থাকে। এখন আমরা একটু চিন্তা করে দেখি, এই সূত্রকের মধ্যেও মাইনাস আছে, এই সূত্রকের মধ্যেও মাইনাস আছে, তাহলে একটা মাইনাসকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু কথা হচ্ছে এখানে মেইনলি বিকর্ষণটা হয় না। কেন হয় না? এই যে বিকর্ষণ হওয়ার কথা, এই যে মাইনাসগুলোর কারণে কেন বিকর্ষণটা হয় না এটা আমাদের জানতে হবে। বিকর্ষণ হয় না তার মূল কারণ হচ্ছে এখানে মূলত একটা প্রোটিন কাজ করে, এন্ড প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোপ্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোপ্রোটিন। কি প্রোটিন? হিস্টোপ্রোটিন। এখন আসি, এই যে হিস্টোপ্রোটিনটা এখানে কিভাবে কাজ করবে, হিস্টোপ্রোটিনটা কিভাবে কাজ করবে একটু লক্ষ্য করি। এখানে একটা সূত্রকের মতো, একটা সুতার মতো একটা এরকম একটা মানে গোল একটা অংশ থাকবে। আমরা বলি না এটা হচ্ছে মেইন পয়েন্ট বা এটা হচ্ছে মেইন স্টেশন। তো এটা হচ্ছে হিস্টোনের স্টেশন। এই স্টেশনের মধ্যে হিস্টোনগুলো পেঁচানো অবস্থায় থাকবে। আর আমরা যেটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো সেটা হচ্ছে এই হিস্টোনটা কি হয়, পজিটিভ হয়। এই হিস্টোনটা কি হয়, পজিটিভ হয়। তো যখন সে এই সূত্রকের মধ্যে যাবে তখন কি করবে, প্রত্যেকটা নেগেটিভকে পজিটিভ করে দিবে, প্রত্যেকটা নেগেটিভকে পজিটিভ করে দিবে। এই যে প্রত্যেকটা নেগেটিভকে কি করে দিবে, পজিটিভ করে দিবে। এই কারণে হিস্টোন কি করছে, একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করার সময় বা ডিএনএ সূত্র তৈরি করার সময় তাকে কি করে, সাহায্য করে। এন্ড এখানে এবং আচ্ছা কে আচ্ছা খালামুনি নিয়ে কি যেন বলতেছে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে হিস্টোনটা কি করবে, পুরো সূত্রটার নেগেটিভিটিটাকে কমিয়ে দিবে। এবং সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে এই পুরোটা নেগেটিভিটির কারণে বিকর্ষণ হওয়ার কথা ছিল, তখন পজিটিভ আর নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে যায়। এন্ড তখন কিন্তু পুরো নিউক্লিক অ্যাসিডের বা দ্বিসূত্রক যে হ্যালিক্সটা রয়েছে এটা কিন্তু গঠন করতে পারে। এইবার এখন কথা হচ্ছে এখান থেকে ডিএনএ কিভাবে ক্রোমোজোমটা তৈরি করবে, এটা এখানকার মেইন কথা না যে কিভাবে তৈরি করবে। এখন এখানে মেইন কথায় আসি, সেটা হচ্ছে যে এরকম যখন ডিএনএ গুলো একটা এটার সাথে যুক্ত হতে থাকবে, যে এরকম একটা হিস্টোন যখন হিস্টোন প্রোটিন যখন এরকম করে সবগুলো নেগেটিভকে পজিটিভ করতে থাকবে, তখন এক একটা ডিএনএ তৈরি হবে। একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে যুক্ত করতে থাকবে। কি করবে, একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে যুক্ত করবে। যুক্ত করলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে নিউক্লিওজোম। একটা কি পাবো, নিউক্লিওজোম পাবো। এরকম অনেকগুলো নিউক্লিওজোম যখন একটা আরেকটার সাথে যুক্ত হতে থাকবে তখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পলিনিউক্লিওজোম। সেটা হচ্ছে
পলিনিউক্লিওজোম, সেটা হচ্ছে কি পলিনিউক্লিওজোম। তো একটা সময় অনেকগুলো পলিনিউক্লিওজোম মিলে অনেকগুলো যুক্ত হবে। যুক্ত হয়ে এখান থেকে কি তৈরি করবে? এখান থেকে একটা ক্রোমোজোম তৈরি করবে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা আপনি আমাদের কেন পড়ালেন? কারণ এটা আপনাদের কিছু থাকবে কোয়েশ্চেনের সৃজনশীলের মধ্যে এটা দেওয়া থাকবে এবং বলবে ডিএনএ কিভাবে ক্রোমোজোম গঠন করে। এন্ড এই প্রশ্নটার উত্তর তখন আপনারা কিভাবে করবেন আমি একটু বলে দিই সামারি আকারে। কিভাবে বলবেন এভাবে যে ডিএনএ সূত্রক রয়েছে, সেই ডিএনএ সূত্রকের প্রত্যেকটা প্রান্ত হচ্ছে নেগেটিভ। সেই নেগেটিভগুলোকে নিউট্রাল করার জন্য হিস্টোন প্রোটিন কাজ করবে। হিস্টোন প্রোটিন পুরো নিউক্লিক অ্যাসিডের গঠনটা তৈরি করতে সাহায্য করবে। আরেকটি ডিএনএ সাথে যুক্ত হওয়ার ফলে সেখান থেকে একটি নিউক্লিওজোম তৈরি হবে। এক একটা নিউক্লিওজোম আরেকটা নিউক্লিওজোমের সাথে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওজোম তৈরি করবে। অনেকগুলো পলিনিউক্লিওজোম মিলে একত্রিত হয়ে একটা ক্রোমোজোম তৈরি করবে। এটা সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলেই হবে। পরবর্তীতে পজ করে করে এই পুরোটা হচ্ছে লিখে নেবেন, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড বা হেলিক্সটা, এইটা হচ্ছে মূলত কি নেগেটিভ। এই নেগেটিভকে নিউট্রাল করার জন্য হিস্টোন নামক একটি প্রোটিন বা পজিটিভ আয়ন হচ্ছে কাজ করবে বা একটা প্রোটিন কাজ করবে, সেটাকে নিউট্রাল করে দিবে। করার পর এখান থেকে আরেকটা ডিএনএর সাথে যুক্ত করার মাধ্যমে একটা নিউক্লিওজোম তৈরি করবে। এরকম একটা নিউক্লিওজোম আরেকটা নিউক্লিওজোমের সাথে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওজোম তৈরি করবে। একটা পলিনিউক্লিওজোম আরো অনেকগুলো পলিনিউক্লিওজোমের সাথে যুক্ত হয়ে মিনি একটা ক্রোমোজোম তৈরি করবে। সবার কাছে এতটুকু ক্লিয়ার কিনা? সবার কাছে এতটুকু ক্লিয়ার কিনা? ডিএনএ সাথে যুক্ত হবেই তো মূলত ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, সেটা তো আমরা পরবর্তীতে দেখবো। আমাদের বলতেছে তৌসিফ ভাইয়া বলতেছে ডিএনএ গুলোকে যুক্ত করবে কে? একটা ডিএনএ সাথে আরেকটা ডিএনএ যুক্ত হওয়ার জন্যই তো আমরা কি শিখবো? ডিএনএ রেপ্লিকেশন শিখবো। তো কে যে হচ্ছে যুক্ত করবে সেটা আমরা একটু পরে জানবো। মানে ক্লাসের অবস্থা তো বাজে কেন? আমি কি ফার্স্ট ক্লাসে এটা আশা করছিলাম? না, আমি এটা আশা করে কিন্তু শুরু করি নাই আসলে, তাই না? আমি গতকাল থেকে রাতে থেকে বলতেছি যে সবাইকে হচ্ছে ক্লাসে জয়েন করতে হবে, সবাইকে SW করতে হবে। আমি কি এটা মজা করতেছি? না, আমি এটা সিরিয়াসলি বলতেছি। তা আমি ক্লাস করাবো, আপনারা সবাই ক্লাস করবেন না, এটা তো হবে না, তাই না? তো যাই হোক অনেকে হয়তো বা ক্লাসের প্রবলেম আছে, তো আমি চেষ্টা করবো রুটিনটাকে একটু চেঞ্জ করার জন্য। আমি দেখলাম অনেকেই বলতেছে, কিন্তু আমি যখন পোল করে দিয়েছিলাম তখন বেশিরভাগই বলেছিল 12টার দিকে এবং 11টার দিকে আমি দেখেছি। তো সেই জন্য আসলে টাইমটা এই টাইমে দেওয়া। যাই হোক, এখন দেখি আলোচনা করে আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপও খোলা হবে। আমি একটু বলি, যখন আলোচনাটা শুরু করলাম তা আমি একটু বলি। তো মেইনলি হচ্ছে আমাদের এই যে বায়োলজি, এই বায়োলজির উপর আসলে আমি কোনো কোর্স বা কোনো ব্যাচে আসলে আগে পড়াইনি। তো এটা হচ্ছে মেইনলি আমার সেকেন্ড উদ্যোগ। কেন সেকেন্ড উদ্যোগ হচ্ছে? ফার্স্ট উদ্যোগটা ছিল মেইনলি কয়েকজন স্টুডেন্ট, কয়েকজন না প্রায় অনেকেই বলেছিল যে আপু হচ্ছে টেমিস স্কুলে 2টা ক্লাস করায়, এই 2টা ক্লাসে আসলে আমাদের সিলেবাস কভার হবে কিভাবে। তো আমার মনে হলো যে যেহেতু শুরু করেছি, আর কেউ সিলেবাস কভার করুক না করুক, আমি আমার দায়িত্ব থেকে বা ইচ্ছা থেকে শেষ করব। তো সেখান থেকে আমি হচ্ছে কি করলাম, তাদের রিকোয়েস্টে রাখলাম এন্ড আমি একটা ব্যাচও শুরু করলাম। তো আমি বেশিরভাগই দেখলাম যে সবাই হচ্ছে ব্যাচে পড়তে যাচ্ছে বা পড়ার সবাই আগ্রহ আছে, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাচে অ্যাডমিট হওয়া নিয়ে। তো সেজন্য আমি ভাবলাম যে যেহেতু সবাই পড়তে চাচ্ছে আর আমারও পড়ানোর কোনো সমস্যা নাই, সেজন্য আমি আসলে এই ফ্রি কোর্সটার ব্যবস্থা করেছি। এখন কথা হচ্ছে এটাকে কিভাবে হচ্ছে আগাবো। এটা আগাবো হচ্ছে টেমিস স্কুল আর এই গ্রুপে, দুইটা মিলিয়ে একসাথে। কিভাবে একসাথে? আমরা টেনিস গ্রুপে কিন্তু অলরেডি অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছি। তো কি কি চ্যাপ্টার পড়াইছি আমি একটু বলি। আমি প্রথমত অধ্যায় 3 পড়াইছি। অধ্যায় 3 মানে প্রথম পত্রের মধ্যে আমরা অধ্যায় 3 পড়লাম। তারপর হচ্ছে আমরা অধ্যায় কত পড়লাম? 9 পড়লাম। তারপরে আমরা আরেকটা অধ্যায় পড়লাম, সেটা হচ্ছে কি বলে, আচ্ছা
তো কারো হচ্ছে মনে মনে পড়লে একটু বলবেন। তো দ্বিতীয় পত্রের মধ্যে আমরা কি কি পড়লাম? দ্বিতীয় পত্রের মধ্যে আমরা প্রথম অধ্যায়টা পড়েছি। প্রথম অধ্যায় যে প্রাণী শ্রেণীবিন্যাসী যে একটা অধ্যায় আছে ওইটা। আর দ্বিতীয় পত্রের মধ্যে হাইড্রা তো শুরু করবো, ঘাস পরিমাণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তারপর আমরা শুরু করেছি হচ্ছে যেটা বলা হচ্ছে পঞ্চম অধ্যায়টা আমরা পড়েছি, শেষ করে ফেলছি ওইটা। তারপর আমরা কি পড়লাম? আমরা অষ্টম অধ্যায়টা হচ্ছে শুরু করেছি সমন্বয় ও নিয়ন্ত্রণের উপর যে অধ্যায়টা আছে ওইটা আমরা শুরু করেছি কোথায়? ইশতিয়াক ভাইয়ার গ্রুপে। তো ওই ক্লাসটাও আমি দিয়ে দিব। আগে চলন এবং অবচলনের যে সিরিজটা আছে ওটা কমপ্লিট করার পর সমন্বয় নিয়ন্ত্রণটা আবার স্টার্ট করব। তারপর আমরা এখন সপ্তম অধ্যায় তো পড়তেছি টেকনিক্যাল স্কুল লাইভ গ্রুপে। এখন আমরা এই প্রথম অধ্যায়ের মধ্যে হচ্ছে কি বলে প্রথম পত্রের মধ্যে প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো। তো আমাদের এখানে কিন্তু আরো যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো শেষ করতে কিন্তু অনেক দিন লেগে যাবে যদি আমি দুদিন করে নেই। তাই আমি কি করব, প্রতিদিন রবি আর মঙ্গল ছাড়া সপ্তাহে আমার কোনো ক্লাস থাকবে না। তাহলে সিকোয়েন্সটা কিভাবে আমি রেখেছি সেটা হচ্ছে আপনাদের সাথে তো আলোচনা করে আমি 11টা আর 12টার দিকে হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র ব্যাচটা রাখলাম। এই রবি আর মঙ্গল শুধুমাত্র এই সপ্তাহ ছাড়া পরবর্তী সপ্তাহের মধ্যে আমরা রাতে 8টা বাজে হচ্ছে টেকনিক্যাল স্কুলের ক্লাস থাকবে। 8টা বাজে অর্থাৎ একই দিনে আমার 3টা ক্লাস থাকবে, একটা প্রথম পত্রের, একটা দ্বিতীয় পত্রের এবং 3 নাম্বারটা হচ্ছে 10 এর মধ্যে থাকবে। বুঝতে পারছি কথা? তো তাহলে আমরা যদি একই দিনে যদি ক্লাস করি এন্ড 10 আমি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই কিন্তু পড়াচ্ছি, তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে মেইন টেকনিক। তো আমি যেহেতু এত এত প্রসেস আর এত পরিকল্পনা নিয়ে শুরু করেছি, সো আপনাদেরও কি করতে হবে, চেষ্টা করতে হবে। আমি এমনি তো আর হচ্ছে পারবো না। তো অনেক কথা হচ্ছে বললাম, যাই হোক আপনাদের ভালোর জন্য বললাম, মনে করবেন না যে এগুলো হচ্ছে খুব অদরকারি কথা বলছি, এগুলো দরকারি, সিকোয়েন্সটা বোঝাটা হচ্ছে মেইন কথা। তো আমি আশা করতেছি সবাই হচ্ছে বুঝতে পারছে যে শুরুটা কিভাবে হলো এন্ড শুরুটা হওয়ার পর শেষটা কিভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি প্রত্যেক সময় এরকম দেখি আসলে আমি কন্টিনিউ করতে আছে, আমি যে পড়াবো যাদেরকে এতগুলো মানুষ গ্রুপে অ্যাড হয়েছে তারা এমনি কিন্তু ফর্ম ফিল আপ করে এমনি কিন্তু আমি অ্যাড করি নাই বা ফ্রি ক্লাসের কথা এমনি বলি নাই। তো যদি সবাই জয়েন না করে আমিও আগ্রহ পাবো না বা পড়ানোর একটা আগ্রহ থাকবে না, দেন আমাকেই আসলে বাধ্য হয়ে এই কোর্সটা বন্ধ করে দিতে হবে। আর এই ফ্রি কোর্স কে কখন দিবে আমি জানি না, ঠিক আছে? আপনাদের মনে আর যদি কেউ থাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একটা অধ্যায় নিয়ে অনেকগুলো লাইভ ক্লাস নিয়ে বলবে যে আমি অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছি, তারপর কিছুদিন পর আবার একটা হচ্ছে টাকা বা পেমেন্ট দিয়ে একটা কোর্স শুরু করবে, সেখানে গিয়ে ভর্তি হতে হবে। সেগুলো হচ্ছে কন্টিনিউ করেন, ভালোর জন্য বললাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বুঝে গেলাম এই প্রশ্নের উত্তর। এবার আমরা ডিরেক্ট আমাদের ডিএনএ রেপ্লিকেশনে চলে যাই, ঠিক আছে? আমি এই অংশটুকু মুছে ফেলতেছি। আমরা এখন আমাদের ডিএনএ রেপ্লিকেশনে যাব। তো ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কি হয় সেটা হচ্ছে আমি ফার্স্ট একটু দেখাই। ডিএনএ রেপ্লিকেশনে মেইনলি কি হবে, ডিএনএ রেপ্লিকেশনে কি হবে সেটা হচ্ছে আমরা চলে যাই। আচ্ছা, তো ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যেটা প্রথম কথা সেটা হচ্ছে রেপ্লিকেশনে কি হয়। ডিএনএ রেপ্লিকেশনে যেটা হবে সেটা হচ্ছে রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ সাথে আরেকটা ডিএনএ কে যুক্ত করা। একটা ডিএনএ সাথে আরেকটা ডিএনএ কি করা, যুক্ত করা। রেপ্লিকেশন মানে হচ্ছে এটা। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে একটা আরএনএ কে তৈরি করা সেখান থেকে, ঠিক আছে? একটা ডিএনএ এর সাথে একটা আরএনএ তৈরি করে একটা এমআরএনএ তৈরি করা, এন্ড যেটা কিনা পরবর্তীতে কোথায় যাবে, রাইবোজোমের মধ্যে যাবে। এন্ড এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। আর ট্রান্সলেশন মানে হচ্ছে কি করা, ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি করাকে বোঝায়। সো আমরা ফার্স্ট হচ্ছে কি পড়বো, রেপ্লিকেশন পড়বো। তো রেপ্লিকেশনের মধ্যে আমাদের একটা বিষয় আমরা সবাই জানি যে মূলত রেপ্লিকেশনের জন্য ডিএনএ কি লাগবে, ডিএনএ সূত্রক লাগবে। ডিএনএ সূত্রক তৈরি করার জন্য কি লাগবে, ডিএনএ সূত্রক তৈরি করার জন্য নিউক্লিওটাইড লাগবে। কয়টা নিউক্লিওটাইড লাগবে? 10টা নিউক্লিওটাইড লাগবে। কয়টা লাগবে? 10টা নিউক্লিওটাইড। 10টা নিউক্লিওটাইড লাগবে, রাইট? 10টা নিউক্লিওটাইড লাগবে। এবং আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এই যে আমাদের 10টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে
এরকম করে একটা সূত্র তৈরি করলো। একটা সূত্রকে জাস্ট এতটুকু অংশ নিয়ে আমি যদি একটু আলোচনা করি, এই যে এখানে এখানে এখান থেকে শুরু হয়ে আরেকটা এরকম করে যাবে না, এদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা হয় মূলত 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, সরি 3.4, হ্যাঁ ঠিক আছে। একটা নিউক্লিয়ারের দৈর্ঘ্য হবে কত? 3.4 অ্যাংস্ট্রম। এবং একটা প্যাচের দৈর্ঘ্য কত হবে? একটা প্যাচের দৈর্ঘ্য হবে হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে লক্ষ্য করি জিনিসটা কিভাবে হচ্ছে। আমরা বলেছি একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড এভাবে এভাবে যুক্ত হবে এবং এক একটা সূত্র তৈরি করবে, তাই এক একটা সূত্র তৈরি করবে। এখন কথা হচ্ছে এক একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে। আমরা দেখে আসলাম, একটু আগে দেখে আসলাম নিউক্লিওটাইড কিভাবে গঠন করে। একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন ক্ষারক, একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড তৈরি করে। এখন একটা নিউক্লিওটাইডের কথা চিন্তা করি, এই নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? এত। এটা কিভাবে আসছে? এটা আসছে মূলত একটা প্যাচের দৈর্ঘ্য থেকে। একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে এই একটা প্যাচের 10 ভাগের 1 ভাগ। একটা প্যাচের 10 ভাগের 1 ভাগ হচ্ছে একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য। একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে একটা প্যাচের 10 ভাগের 1 ভাগ। একটা প্যাচের 10 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো 34 অ্যাংস্ট্রম ইনটু 1/10 ইকুয়াল টু একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য। তো ক্যালকুলেটরে বসাইতে দেখি, ক্যালকুলেটরে বসালে কি আসে একটু সবাই আমাকে জানান তো। ক্যালকুলেটরে যদি আমি 34/10 লিখি কত আসবে বলেন তো একটু, দেখি কে কে বলতে পারে। ক্যালকুলেটরে যদি আমি 34/10 লিখি কত আসবে? হ্যাঁ, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, একটু বলেন তো। এই যে আমাদের জানাতো মাওয়া আপু হচ্ছে মাওয়া আপু বলছে 3.4। হ্যাঁ, তাওসিফ ভাইয়া বলতেছে 3.4। হ্যাঁ 3.4, তার মানে হচ্ছে কি এই যে 3.4, আমি যে বললাম 3.4, তাহলে আমরা কত পাচ্ছি? এই যে 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তো একটা অ্যাংস্ট্রম মানে হচ্ছে এটাই বুঝায়, অ্যাংস্ট্রম মানে হচ্ছে এটাই বুঝায় যে মূলত এইটার দৈর্ঘ্যে 10 ভাগের 1 ভাগকে মূলত এই অ্যাংস্ট্রম দ্বারা প্রকাশ করতেছে। বুঝতে পারছি? তো আমরা এখন এই বেসিকটা যদি বুঝি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে চার্গাস নামে একটা রুল আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে একটা হ্যালিক্স, এরকম করে একটা হ্যালিক্স তৈরি করবে না, এই পুরো একটা হ্যালিক্সের দৈর্ঘ্য কত বা ব্যাস কত? এই পুরো একটা হ্যালিক্সের দৈর্ঘ্য বা ব্যাস কত? সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। পুরো একটা হ্যালিক্স বা দৈর্ঘ্যের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তারপরে কথাটা হচ্ছে যেখানে চার্গাস নামে একটা রুল আছে, এটা লেখার পরে আমরা হচ্ছে লিখবো চার্গাস রুল। কার রুল? চার্গাস রুল। তো আমি একটু এটা মুছে ফেলি, সবাই হচ্ছে এটা লেখা শেষ কিনা একটু বলেন আমাকে কমেন্ট করে। এই যে সবাই হচ্ছে 3.4 বলতেছে। আচ্ছা, তানিশা অরিন আপু, আচ্ছা তানিশা অরিন আপুকে আমি ফার্স্ট দেখলাম। আচ্ছা, উনি হচ্ছে বলছে 3.4। তানজিনা আক্তার আপু বলছে 3.4। ইলেজেন্ট কি রোসে বাত। আচ্ছা, একটা কথা বলি, ঠিক আছে? তো এমনিতেই বোন হিসেবেই ধরে নিতে পারেন। সেটা হচ্ছে যে নিজের আইডিটা, আমার নিজের আইডির নামও আগে ছিল ডোরেমন, ঠিক আছে? সো পরবর্তীতে আমি নিজে নামটা চেঞ্জ করে ফেলেছি, কারণ টেনিস স্কুল লাইফ গ্রুপে যখন আমি একজন টিচার হিসেবে জয়েন করছি আমার নামটা, সো একজন স্টুডেন্ট হিসেবেও একজনের নামের মধ্যে একটা ইয়া থাকতে হবে। আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে নামটা, নিজের নামটা যেন ইউজ করে, কারণ নামটা দিয়ে কিন্তু আমি ডাকতেও একটা মজা লাগবে বা পরিচিত হয়ে যাবো আপনার সাথে, ঠিক আছে? আচ্ছা, ওকে, মন্দির হচ্ছে 20 অ্যাংস্ট্রম এসএস ডান বলতেছে। ওকে, ভেরি গুড। এবার আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে 2 নম্বরে আমরা এখানে দেখবো হচ্ছে চার্গাস রুল। চার্গাস রুলটা কি জানেন? চার্গাস রুলটা হচ্ছে ওই যে আমাদের নাইট্রোজেন ক্ষারকগুলো ছিল না, ওই নাইট্রোজেন ক্ষারকগুলো নিয়ে আমাদের চার্গাস রুলটা। তার একটু হেডলাইন দেই তো, চার্গাস রুল লিখে হেডলাইন দেই, চার্গাস রুল। চার্গাস রুল, চার্গাস রুলটা হচ্ছে
যে একটা অ্যাডেনিন কার সাথে যুক্ত হবে, একটা অ্যাডেনিন যুক্ত হবে একটা থাইমিনের সাথে, একটা অ্যাডেনিন যুক্ত হবে একটা থাইমিনের সাথে। কিসের ক্ষেত্রে? ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু যখন আরএনএ তৈরি হবে বা এমআরএনএ তৈরি হবে এমআরএনএ যখন তৈরি হবে বা মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হবে, তখন কিন্তু এখানে আর থাইমিন থাকবে না, তখন এই থাইমিনের জায়গায় আরেকটা চলে আসবে, আরেকটা পাইরিমিডিন চলে আসবে, যার নাম হচ্ছে ইউরাসিল। সো আমরা পরে দেখব। তো এখন কি বললাম যে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে থাকবে ত্রিবন্ধন। এই যে বন্ধনীগুলো, এই বন্ধনীগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, এগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এখন আসি আমরা এই যে চার্গাস রুলটা কি বলতেছে। রুলটা বলতেছে যে এখানে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে যে বন্ধনটা আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে যে বন্ধনটা, এটা সবসময় কি হতে হবে? সমপরিমাণ হতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা সূত্রকের মধ্যে অ্যাডেনিন যতগুলো আছে, পরবর্তী সূত্রকের মধ্যে থাইমিনের সংখ্যা ঠিক তত পরিমাণে থাকতে হবে, তা না হলে তারা বন্ধন তৈরি করতে পারবে না। তাই অ্যাডেনিন থাইমিন এদের সংখ্যা সমান থাকতে হবে, সমপরিমাণ থাকতে হবে। সাইটোসিন আর গুয়ানিন এদের সংখ্যা সমান থাকতে হবে। তাহলে এদের সংখ্যা আমরা লিখি যে অ্যাডেনিন এন্ড হচ্ছে থাইমিন এর সংখ্যা সমপরিমাণ থাকা, সমপরিমাণ থাকা, এটা হচ্ছে কার রুল? এটা হচ্ছে চার্গাসের রুল। চার্গাসের 2 নম্বর কথা হচ্ছে সাইটোসিন এন্ড গুয়ানিন এর সংখ্যা সমপরিমাণ থাকতে হবে। তো এটা হচ্ছে চার্গাসের রুল। তো চার্গাসের রুলের পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেইনলি আমাদের যে ডিএনএ সূত্রটা, এটা হবে মূলত, এটা হবে কেমন? এটা হবে হচ্ছে 2 রকমের, দুই মুখী হবে। একটা হচ্ছে 3 থেকে 5 মুখী, আরেকটা হচ্ছে 5 থেকে 3 মুখী। এখন কথা হচ্ছে 3 থেকে 5 আর 5 থেকে 3 কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা যখন একটু আগে একটা পেন্টোজ সুগার এঁকেছিলাম, সেই পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছিল। এই ফসফেট গ্রুপটা যে 5 নাম্বার কার্বনে যুক্ত হবে এমন কোনো নির্দেশনা নেই। এটা কখনো কখনো 3 নাম্বার কার্বনে যুক্ত হতে পারে। সো যখন আমরা দেখব সূত্রকের এই প্রান্তে যে নিউক্লিওটাইডটা আছে, তার 5 নাম্বার কার্বনে মূলত ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে, 5 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে, তখন আমরা এই প্রান্তকে বলি 5 প্রাইম। আর মানে এটা অ্যাকচুয়ালি প্রাইম বলতে এটাকে এভাবেই লেখা হয় আর কি। তো যদি এখানে আমরা দেখি যে এই যে ফসফেট গ্রুপটা এটা 3 নাম্বার কার্বনে আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে 3 প্রাইম। বুঝা গেছে? তো এখানে মূলত আমরা দেখি একটা সূত্রকের মধ্যে 5 নাম্বার প্রান্ত আছে, 3 নাম্বার প্রান্ত আছে, কিন্তু আরএনএ এর মধ্যে যখন আমরা দেখব তখন কিন্তু আরএনএ সূত্রটা কি এক সূত্রক না। তো একটা সূত্র দেখবো হচ্ছে পুরোটাই 5, আরেকটা সূত্র দেখবো হচ্ছে পুরোটাই 3, মানে একদম আলাদা থাকবে। সেটার মধ্যে কোনো 5 আর 3 একসাথে থাকবে না। তাহলে এবার মেন কথায় আসি। বললাম যে 3 থেকে 5 মুখী, কখনো কখনো এখানে 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হলে আমরা এখানে প্রথমে লিখবো 3 কে, আর যদি এখানে 5 নাম্বার হয় তাহলে এখানে 5 কে লিখবো। সবসময় মাথায় রাখবো যে যদি এখানে 3 নাম্বার কার্বনে যুক্ত হয় তাহলে এখানে 5 নাম্বার কার্বনে যুক্ত হবে, আর এখানে 5 নাম্বার কার্বনে যুক্ত হলে এখানে 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। একদম ইজি ওয়েতে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে যাই। পরবর্তী অংশটা হচ্ছে আমি একটু বলি, পরবর্তীতে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ এর অনুলিপন। তো ডিএনএ অনুলিপন হচ্ছে মূলত 3 ধরনের। ডিএনএ অনুলিপনটা হচ্ছে মূলত কয় ধরনের? এটা হচ্ছে মূলত 3 ধরনের। তো এটা আমি মুছে ফেলি, এটা আমি মুছে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশনটা কয় ভাবে হতে পারে সেটা একটু দেখাই। এটা মুছে ফেলি। আচ্ছা, এটা মুছে এখন হচ্ছে আমরা দেখব ডিএনএ যে রেপ্লিকেশনটা আছে এটা মূলত কয় ভাবে হয়। তার আমি একটু দেখি টাইমটা কত। আচ্ছা, আমাদের হচ্ছে আরো 20 মিনিট আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা কয় রকমের হয় সেটা একটু আগে লিখি। ডিএনএ রেপ্লিকেশনকে বাংলা বলা হয় অনুলিপন।
তো লিখি ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন, ডিএনএ কি, ডিএনএ অনুলিপন। এখন কথা হচ্ছে ডিএনএ অনুলিপন কথাটার মানে কি? ডিএনএ ওই যে রেপ্লিকেশন, একটা ডিএনএ এর সাথে একটা ডিএনএ যুক্ত হবে। তো একটা সূত্র আরেকটা সূত্রের সাথে কিভাবে যুক্ত হচ্ছে একটু দেখি। যদি আমি একটু হচ্ছে লাল আর এই দুটো কালার হচ্ছে ইউজ করব, একটা সূত্র এইটা, আচ্ছা আরেকটা সূত্র হচ্ছে এইটা। আচ্ছা এখন এই যে ডিএনএ অনুলিপনটা, এই ডিএনএ অনুলিপনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বা রেপ্লিকেশনে কি দেখতে পাচ্ছি? দুইটা ডিএনএ একেবারে সম্পূর্ণ একেবারে ভিন্ন ভিন্ন না, এটা সম্পূর্ণ নীল, এটা সম্পূর্ণ লাল। আরেকটা ডিএনএ দেখা যায় এরকম যে তার একটা সূত্রক হচ্ছে নীল, সরি, তার একটা সূত্রক হচ্ছে নীল এবং আরেকটা সূত্রক হয় হচ্ছে লাল। একটা সূত্রক হয় নীল, আরেকটা সূত্রক হয় লাল। এখানে আমরা এরকম হচ্ছে দুইটা সূত্র দেখতে পাবো, একটা সূত্রক হয় নীল, আরেকটা সূত্রক হয় লাল। ঠিক আছে, এরকম দেখি। কিছু কিছু আছে এরকম যে শুরুতে একটু এরকম, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে একটু দেখাই তাহলে বুঝতে হচ্ছে ইজি হবে। আমি এরকম কালারিং পেন ইউজ করলে বুঝতে ইজি হবে। একটু দেখাই যে এখানে কি ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই জায়গাটাতে একই কালার থাকবে, এন্ড এই যে জায়গাটাতে উপরের জায়গাটাতে থাকবে হচ্ছে নীল রং, এটাতে নীল রং থাকবে, এই অংশটুকুর মধ্যে নীল রং থাকবে, এই অংশটুকুর মধ্যে নীল রং থাকবে। তো দেখছি এটা হচ্ছে একদম হচ্ছে ভিন্ন রং, তো এরকম দুইটা হবে। তো কোনটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সংরক্ষণশীল অনুলিপন। এটাকে আমরা কি বলবো? আমি একটু হেডলাইন দিয়ে দিই, এটাকে বলবো হচ্ছে আমরা সংরক্ষণশীল। সংরক্ষণশীল কেন? সংরক্ষণশীল কেন? কারণ লক্ষ্য করি, আমরা যখন সংরক্ষণশীলের একটা ডেফিনেশন দিব তখন আমরা বলবো এভাবে, যখন দুইটা ডিএনএ সূত্র পূর্ণ নতুন হবে আর পুরাতন হলে জিনিসটা কেমন, মানে সূত্রকে দুইটা সূত্র মানে একটা ডিএনএ দুইটা সূত্রকে যখন পূর্ণ নতুন হয় তখন সেটাকে বলা হয় কি? সংরক্ষণশীল অনুকল্প। যখন আমরা দেখি যে এখানে একটা সূত্র হচ্ছে নতুন, একটা সূত্র পুরাতন, এটা হচ্ছে নতুন সূত্র, সরি এটা হচ্ছে পুরাতন, বা জিনিসটা আমরা এভাবে বলতে পারি, একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল, এটা হচ্ছে লাল এটা হচ্ছে নীল। তো মূলত লাল আর নীল দিয়ে আমি কালার দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এগুলোকে আসলে বলা হয় নতুন আর পুরাতন। এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে নতুন। লক্ষ্য করি একটা ডিএনএ যদি দুইটা সূত্রকে যদি নতুন হয় আর একটা ডিএনএ যদি দুইটা সূত্রকে পুরাতন হয় সেটাকে বলা হয় সংরক্ষণশীল অনুকল্প। যদি এমন হয় একটা সূত্র নতুন একটা সূত্র পুরাতন তখন এটাকে বলা হয় হচ্ছে অর্ধ অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। যখন এরকম বাজে অবস্থা দেখা যাবে তখন বুঝে যাচ্ছে এটা সংরক্ষণই করে না, এটা তার ধর্মই পাল্টায় ফেলছে, মাঝখানে সে একটু নতুন একটু পুরাতন একটু নতুন একটু পুরাতন এমন অবস্থা করছে না, তাহলে আমরা বলবো হচ্ছে অসংরক্ষণশীল অনুকল্প, অসংরক্ষণশীল অনুকল্প। তো আশা করি এই যে অনুকল্প বিষয়টা বা এই জিনিসটা আসলে কত রকমের হতে পারে জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা আশা করবো সবার কাছে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। নিচে দেখা যাচ্ছে না, নিচে কি আর নিচে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে নীল থাকবে, এটা হচ্ছে লাল থাকবে, এই মানে নিচে দুটোই নীল থাকবে। আচ্ছা 110% ক্লিয়ার দিদি, ওকে আপু বুঝছি। লাল এর
পুরাতনটিকে কি বলে আপু? লালের পুরাতনটিকে কি বলে আপু? বুঝি নাই কোশ্চেনটা। কি এরকম হবে যে লাল আর নীল যখন একসাথে থাকে সেটাকে কি বলে? আমি একটু নামগুলো বলি। যখন ডিএনএ দুইটা সূত্র কি নতুন হবে, বা এইটা ডিএনএ দুইটা সূত্রকে যখন নীল হচ্ছে তখন আমরা এটাকে বলি সংরক্ষণশীল। আবার দুইটা সূত্রকে যখন পুরাতন হয় এটাকে আমরা বলি সংরক্ষণশীল। আবার সো কিভাবে যে ক্লাসটা অফ হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা আবার পড়ি, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমাদের দুইটা কি হবে? ডিএনএ সূত্র। তো এই দুইটা ডিএনএ সূত্রটা এই মূলত এরকম অবস্থায় থাকবে। ডিএনএ সূত্রগুলো মূলত এরকম অবস্থায় থাকবে, ঠিক আছে? এরকম অবস্থায় হচ্ছে থাকবে। এখন আসি, কথায় আসি। মেইন কথা হচ্ছে কিভাবে এদের রেপ্লিকেশন হবে, কিভাবে হচ্ছে এদের রেপ্লিকেশন হবে, এটা হচ্ছে মেইন কথা। দেখছো এখন তাড়াহুড়ার মধ্যে সোজাও হচ্ছে না। আচ্ছা এখন কথায় আসি, এই যে ডিএনএ রেপ্লিকেশনটা এটা কিভাবে হবে? কথা হচ্ছে যে মনে করলাম এটা কোনো ডিএনএ না, এটা কোনো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না। মনে করলাম এটা ট্রেনের একটা রাস্তা। এটা কি? ট্রেনের একটা রাস্তা। তো ট্রেনের এই যে একটা রাস্তা আছে না, আমি একটু দেখি ক্যামেরাটা এখন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সবাই হচ্ছে আবার হচ্ছে একটু মেনশন করে দিন যাতে সবাই আবার জয়েন করতে পারে। আচ্ছা এটা হচ্ছে একটা ট্রেনের কি রাস্তা। এখন এই ট্রেনের রাস্তাটা হচ্ছে বেঁকে আছে, একটার সাথে পেঁচায় আছে। একজন ইঞ্জিনিয়ার বললো এই ট্রেনের রাস্তাটাকে ঠিক করতে হবে, তাই উনি এখানে চেয়ারে বসছে। আর এখানে যে মিস্ত্রিগুলো কাজ করবে ইঞ্জিনিয়ারের কথা শুনে শুনে তারা খুব ফাঁকিবাজ। তারা কি করে? ইঞ্জিনিয়ারকে না দেখলে তারা কাজ শুরু করে না। তো এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে বসছে। তো ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে কি? প্রাইমার। ইঞ্জিনিয়ারের নাম কি? প্রাইমার। তো ইঞ্জিনিয়ার একটা চেয়ারের উপর বসবে না, সে কি এমনি একজন ইঞ্জিনিয়ার বলে কথা, সে কি ট্রেনের রাস্তার মধ্যে বসবে না। তো এই ইঞ্জিনিয়ার যে চেয়ারের মধ্যে বসে সেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক বলে। কি বলে? রেপ্লিকেশন ফর্ক বলে। এখন কথায় আসি, ইঞ্জিনিয়ার রেপ্লিকেশন ফর্কের মধ্যে বসছে, মানে চেয়ারের মধ্যে বসছে। প্রাইমার রেপ্লিকেশন ফর্কের এই জায়গা থেকে কি করবে? ওয়াই আকৃতি আকারে চেইনটাকে খুলতে থাকবে। যে ওয়াই আকৃতি আকারে চেইনটাকে খুলতে থাকবে। চেইন খুলতেছে, চেইন খুলতে খুলতে এখন কি করবে? নিউক্লিয়েট গুলোকে এখানে বসাবে। কে বসাবে? বসাবে হচ্ছে মিস্ত্রিরা। তো মিস্ত্রিরা মূলত এই যখন নিউক্লিয়েট তৈরি করবে তখন 5 থেকে 3-এর দিকে যাবে না, 3 থেকে 5-এর দিকে, 3 থেকে 5-এর দিকে যাবে না, 3 থেকে 5-এর দিকে যাবে। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি? 3 কার্বনের মধ্যে ফসফেট গ্রুপটা বসছে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 5 কার্বনের মধ্যে, মানে এইদিকে যেটা আছে সেটা হচ্ছে 5 কার্বনের মধ্যে ফসফেট গ্রুপটা বসছে। এখন আসি আমরা এখানে কথায় আসি, এটা 3 থেকে 5-এর দিকে যাবে, আর 5 থেকে 3-এর দিকে আসছে সেটা হবে উল্টা। কারণ প্রাইমার তো আছে কোথায়? প্রাইমার তো আছে এখানে। সে যদি এখানে, আচ্ছা সে যদি এখানে 3 থেকে 5-এর দিকে যায় তাহলে কিন্তু সে ঠিকঠাক মতো যাবে, কারণ সে প্রাইমারকে দেখবে। এখন সে যদি এখানে 3 থেকে 5-এ এদিক বরাবর আসতে চায়, এখানে 3 নম্বরে আছে ফসফেট গ্রুপটা, এখানে আছে 5 নম্বর কার্বনের ফসফেট গ্রুপ। এই জন্য এখানে 3 দিলাম, এখানে 5 দিলাম। এখন 3 থেকে 5-এর দিকে যে আসবে সে কিন্তু সামনে আর কাকে দেখবে না? ইঞ্জিনিয়ারকে বা প্রাইমারকে দেখবে না। তো যে ঘটনাটা ঘটবে এখানে সেটা হচ্ছে যে এখানে মূলত মিস্ত্রির কাজ কি? ট্রেনের রাস্তাটাকে গঠন করা বা এই ডিএনএ সূত্রটাকে গঠন করা। কিভাবে করবে? এখানে যদি অ্যাডেনিন থাকে, আচ্ছা ওকে, তো এখানে যদি অ্যাডেনিন থাকে তো তখন কি করবে? তখন এদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডেনিনে থাকলে থাইমিন বসে, থাইমিন থাকলে অ্যাডেনিন বসে, সাইটোসিন থাকলে গুয়ানিন বসে, গুয়ানিন থাকলে সাইটোসিন বসে, অ্যাডেনিন থাকলে কে বসে? থাইমিন বসে, গুয়ানিন থাকলে সাইটোসিন বসে। আর বন্ধনীগুলো খেয়াল রাখতে হবে। তো তাহলে এখানে একটা নতুন একটা চেইন তৈরি করলো না, এইটা এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে কি তৈরি করবে? আরএনএ তৈরি করবে। আমি আরেকবার চেক করি নাকি আবার অফ হয়ে গেছে। অফ হয় নাই না? আচ্ছা কয়টা বাজে? 3 বেজে গেছে, ওইদিকে মনে হয় ওরা অপেক্ষা করতেছে। যাই হোক, আচ্ছা আসি, কথায় আসি। তো তাহলে এরকম করে এদিকে হচ্ছে বসবে, কিন্তু এদিকে হচ্ছে সে ঠিকঠাক মতো যাবে, 3 থেকে 5-এর দিকে যাবে। 3 থেকে 5-এর দিকে যাওয়ার সময় সে কিন্তু ইঞ্জিনিয়ারকে দেখবে, কিন্তু যে এই এদিক থেকে আসবে 3 থেকে 5-এর দিকে সে কিন্তু আর সামনে ইঞ্জিনিয়ারকে পাবে না।
তখন এই জায়গায় সে আবার অলসের মতো ফাঁকিবাজি করবে, ফাঁকিবাজি করলে এই জায়গায় একটা ফাঁকা জায়গা থেকে যাবে, তো তখন আসবে